আজকে আমাদের বিষয়বস্তু বা আমরা পড়ার বিষয় হচ্ছে পি ব্লকের পি ব্লক এলিমেন্টসের হ্যালোজেন ফ্যামিলি। হ্যালোজেন ফ্যামিলি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রথমে যে হ্যালোজেন ফ্যামিলি বা গ্রুপ 17 যেটা আছে সেখানে কে কে উপস্থিত আছে। ঠিক আছে, দেখো গ্রুপ 17-এ আমরা যদি দেখি প্রথমে আছে ফ্লোরিন, তারপরে আছে ক্লোরিন, তারপরে আছে ব্রোমিন, এবং নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আয়োডিন। তো দেখো এদের যদি পিরিয়ড হিসাবে দেখো, গ্রুপ তো বুঝতে পারলে 17, কিন্তু যদি এদের প্রত্যেকটা পিরিয়ড দেখো পিরিয়ডিক টেবিলে, তাহলে পি ব্লকের যে ফ্লোরিনটা সে 2 নম্বর পিরিয়ড থেকে স্টার্ট হয়। এটা 2 নম্বর পিরিয়ড, 3 নম্বর পিরিয়ডে ক্লোরিন, 4 নম্বর পিরিয়ডে ব্রোমিন, 5 নম্বর পিরিয়ডে আয়োডিন। এখন আমরা জানি যে যত নম্বর পিরিয়ড কক্ষপথটাও সেই নম্বর নির্দেশ করে, তত নম্বর কক্ষপথই নির্দেশ করা হয়। তো এদের যদি ইলেকট্রন বিন্যাস দেখো, তাহলে এদের বাইরের কক্ষপথের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, প্রথম ইলেকট্রন সংখ্যা বাইরের কক্ষপথের হচ্ছে 7, আর ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2 NP5। তাহলে টোটাল ইলেকট্রন কটা হলো 2 + 5 = 7। তাহলে ফ্লোরিনের দেখো যেহেতু বাইরের কক্ষপথ 2, যেহেতু 2 নম্বর পিরিয়ড, আমি একটু আগেই বললাম যে পিরিয়ড যত নম্বর হয় ওই এলিমেন্টটার ক্ষেত্রে বাইরের কক্ষপথটাও তত নম্বরই হয়। তাহলে এটা হবে 2s2 2p5। ক্লোরিনের ক্ষেত্রেও তাই, এটা 3 নম্বর পিরিয়ডে থাকে, তাই বাইরের কক্ষপথ হচ্ছে 3, তাই 3s2 3p5। এইভাবে পরেরটাতে আসো 4, তাহলে 4s2 4p5 ইলেকট্রন বিন্যাস। 5 নম্বরটা যদি দেখো আয়োডিনের ক্ষেত্রে 5s2 5p5। এবার আমরা যে জিনিসটা দেখে নেব সেটা হচ্ছে কোন কোন এলিমেন্টের ভ্যাকান্ট ডি অরবিটাল আছে বা ফাঁকা ডি অরবিটাল। ভ্যাকান্ট ডি অরবিটাল সবসময় মনে রাখবে, বাইরের কক্ষপথে যে ডি অরবিটালটা থাকে তার ডি অরবিটালটা। সেই হিসাবে যদি দেখো তাহলে ফ্লোরিন 2 নম্বর, বাইরের কক্ষপথটা কি 2 নম্বর, পিরিয়ড 2, তাই বাইরের কক্ষপথ 2 নম্বর, পিরিয়ডও 2, বাইরের কক্ষপথের নাম্বারও 2। তো 2 নম্বর কক্ষপথে কোনো ডি অরবিটাল থাকে না, সেই কারণে ভ্যাকান্ট ডি অরবিটাল এখানে নেই, অর্থাৎ এফ বা ফ্লুরিনে কোনো ভ্যাকান্ট ডি অরবিটাল নেই। ক্লোরিনের ক্ষেত্রে ভ্যাকান্ট ডি অরবিটাল আছে, অর্থাৎ 3 থেকে যেহেতু ডি শুরু হয়ে যায়, অর্থাৎ এফের বা ফ্লুরিনের পরে যতগুলো এলিমেন্ট আছে সমস্তরই ভ্যাকান্ট ডি অরবিটাল বা ফাঁকা ডি অরবিটাল উপস্থিত আছে। ক্লোরিনের ক্ষেত্রে সেটা হবে বাইরের কক্ষপথের ডি অরবিটাল, প্রত্যেকটার ক্ষেত্রেই বললাম, তাই যেহেতু এদের বাইরের কক্ষপথের 3, তাই ভ্যাকান্ট ডি অরবিটালটাও 3D হবে। 4 নম্বরের ক্ষেত্রেও, ব্রোমিনের ক্ষেত্রেও ভ্যাকান্ট ডি অরবিটাল হবে 4D, আর 5 নম্বরের ক্ষেত্রেও ভ্যাকান্ট ডি অরবিটাল হবে 5D।
কথাটা বোঝা গেল? তো প্রথম প্রশ্ন হচ্ছে স্যার ভ্যাকেন্ট ডি অরবিটাল জানলাম কেন? ভ্যাকেন্ট ডি অরবিটাল জানতে গেলে আমরা ভ্যালেন্সি ও জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বারটা জানতে সুবিধা হয়। চলো তার জন্য একটু নিচে আমরা ইলেকট্রন বিন্যাসটাকেও অন্যভাবে দেখে নিই। এটা ধরো NS, এর মধ্যে দুটো ইলেকট্রন থাকে NS2। এটার ক্ষেত্রে NP তিনটে ইলেকট্রন, 1 2 3 4 5টা ইলেকট্রন যেহেতু থাকে, পিতে 5টা ইলেকট্রন। তাহলে এখানে দেখো অযুগ্ম ইলেকট্রন কটা? একটা। তো অর্থাৎ এটাকে বলি আমরা, ডিটাও এঁকে নিচ্ছি আমরা, 1 2 3 4 5। এটাকে বলে ভূমিস্তর অবস্থা। ভূমিস্তর অবস্থা। তাহলে দেখো ভূমিস্তর অবস্থা যখন হলো, এখানে অযুগ্ম ইলেকট্রন কটা আছে? একটা। তাই এই অবস্থায় ওর যোজ্যতা হচ্ছে 1, যে কোনো হ্যালোজেনের যোজ্যতা হচ্ছে 1। এবার একটা জিনিস দেখো, যদি এখানে তুমি এনার্জি বা শক্তি প্রদান করো, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে ডি অরবিটালে চলে আসবে। তার ফলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে। এই যে শিফট হলো এখান থেকে এখানে, যাদের ফাঁকা ডি অরবিটাল আছে, বাইরের কক্ষপথের ডি অরবিটাল আছে, তাদের ক্ষেত্রে কিন্তু শিফটিং সম্ভব। যেমন ফ্লোরিনের ক্ষেত্রে কোনো ফাঁকা ডি অরবিটাল নেই, অর্থাৎ এখান থেকে কোনো ইলেকট্রন এখানে পৌঁছাতে পারবে না। তাই ফ্লোরিন শুধুমাত্র এক যোজ্যতাই দেখাতে পারবে। কিন্তু বাকিদের ক্ষেত্রে ডি অরবিটাল থাকায় এখান থেকে ইলেকট্রন একটা এখানে আসার ফলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা এই সময় 3 দেখা যাচ্ছে। এটাকে আমরা উত্তেজিত অবস্থা বলে থাকি। এই উত্তেজিত অবস্থাতে মোট অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 3। এই কারণে এই সময় তার যোজ্যতা হচ্ছে 3। আবার যদি এখানে এনার্জি দেওয়া হয়, তাহলে এখান থেকে আবার একটা ইলেকট্রন শিফট হয়ে এখানে পৌঁছে যাবে। তাহলে এখানে পৌঁছানো। এই অবস্থাতে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হলো 5। এটাও কিন্তু এক ধরনের একটা উত্তেজিত অবস্থা। উত্তেজিত কেন বলছি? কারণ এনার্জি গ্রহণ করার পর যে অবস্থাতে আসে সেটাকে আমরা বলি উত্তেজিত অবস্থা। আর এই অবস্থায় অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1 2 3 4 5টা, অর্থাৎ যোজ্যতা হবে 5। এখানে যদি আমরা আবার এনার্জি দিই, তাহলে এবার এখান থেকে ইলেকট্রন শিফট করে এখানে চলে আসবে।
এই অবস্থায় 1 2 3 4 5 6 7 7টি অযুগ্ম ইলেকট্রন দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা উত্তেজিত অবস্থায় 1 ধরা হয়, যদি ধরা হয় তাহলে এটা উত্তেজিত অবস্থা 2, আর এটা উত্তেজিত অবস্থা 3। আর এই উত্তেজিত অবস্থাতে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7। অর্থাৎ এই অবস্থাতে 7টি যোজ্যতা দেখাবে। এটাই হচ্ছে হ্যালোজেনের সর্বোচ্চ যোজ্যতা, আর সর্বনিম্ন যোজ্যতা হচ্ছে 1। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে যে সবাই আছে, যেই 4টা এলিমেন্ট দেখতে পাচ্ছি, তাহলে কি সবাই 7 যোজ্যতা দেখাবে? না, আসলে ব্যাপারটা হচ্ছে আকারের উপর সব কিছু নির্ভর করে। দেখো লাস্ট যেটা এসছে সেটা এস থেকে এসছে, অর্থাৎ সর্বোচ্চ ইলেকট্রন দেখাবে, সর্বোচ্চ যোজ্যতা তখনই দেখাবে যখন এসের অযুগ্ম ইলেকট্রনটা অযুগ্মতে পরিণত হয়ে যাবে। এই অবস্থাতে আকার যত বড় হবে এলিমেন্টের, আকার যত বড় হবে তত এস অরবিটালের যে অরবিটালটার এন সংখ্যাটা বড় হবে। অর্থাৎ যদি তুমি আয়োডিনের ক্ষেত্রে দেখো তাহলে এসটা হয়ে যাবে 5, কিন্তু উপরেগুলো দেখলে 4 3 এগুলো। অর্থাৎ যত কক্ষপথ দূরে যাচ্ছে নিউক্লিয়াস আর এসের মধ্যে যে আকর্ষণ বল ইলেকট্রনের মধ্যে, সেটা কি হবে? কমে যাচ্ছে। সেই কারণে আকার বৃদ্ধি যত হবে সর্বোচ্চ যোজ্যতা তত স্টেবিলিটি বাড়বে, বা তত বেশি সংখ্যক প্রবণতা থাকবে সর্বোচ্চ যোজ্যতা বা সর্বোচ্চ জারণ সংখ্যা দেখানো। কথাটা বোঝা গেল? অর্থাৎ এদের যদি জারণ সংখ্যা দেখো তুমি, অক্সিডেশন নাম্বার ও এন দিলাম, এই অক্সিডেশন নাম্বার যদি দেখো তাহলে ফ্লোরিন সবচেয়ে বেশি তড়িৎনাত্মক হওয়ার জন্য ওর জারণ সংখ্যা হচ্ছে -1, আর ক্লোরিনের -1ও হয়, +1 হয়, তারপরে +3 হয়, +5ও হতে পারবে, কিন্তু +5 আর +7 স্টেবল নয়, এই জন্য +5 আর +7 এখানে লিখলাম না। ব্রোমিনের ক্ষেত্রে দেখো আস্তে আস্তে আকার বাড়বে, এবার +5ও আসবে, আর মাইনাস যে জারণ সংখ্যাটা ওটার প্রবণতা ধীরে ধীরে কমতে থাকবে, কারণ তড়িৎনাত্মকতা কমতে থাকে। এই ক্ষেত্রে +1 দেখাবে, +3ও দেখাবে, +5ও প্রদর্শন করতে পারবে। আর আয়োডিন যেটা আছে সে +1ও দেখতে পারবে, +3ও দিতে পারবে, +5ও জারণ সংখ্যা দেখাতে পারবে, আর +7ও জারণ সংখ্যা দেখাতে পারবে। তবে আয়োডিনের যেহেতু এটা সর্বোচ্চ জারণ সংখ্যা, অর্থাৎ 7টা ইলেকট্রনকে কেউ টেনে নিজের দিকে নিচ্ছে, এটা ফ্লোরিনের সঙ্গে ছাড়া কারোর সাথে সম্ভব নয়। এই কারণে এই জারণ অবস্থাতে IF7 যৌগটা প্রদান করে। তাহলে এই অবস্থা অবধি বোঝা গেল যে +7 আয়োডিনই একমাত্র দেখাবে, আর তাও ফ্লোরিনের সাথে যখন যুক্ত হবে 7টা তখনই দেখাবে। এই অবধি কারো কোনো সমস্যা নাই? যদি থাকে তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে পিন করবে। আচ্ছা, দেখো আমরা এগুলো তো বুঝতে পারলাম, এবার আমাদের জানতে হবে আরও কিছু জিনিস এই চ্যাপ্টার থেকে। সেটা কি? হাইড্রাইড। হ্যালোজেনের হাইড্রাইড সমূহ।
দেখো হাইড্রোজেনের সাধারণ যখন যুক্ত হয় হ্যালোজেন তখন সেটা HF হাইড্রাইড তৈরি করে, যেটা HCl HBr HI, ঠিক আছে। তো আমরা জানি এর কি কি জিনিস এখানে আলোচনা করব। একটা হচ্ছে আম্লিকতা, 2 নম্বর হচ্ছে বিজারণ ক্ষমতা, 3 নম্বর হচ্ছে তাপীয় স্থায়িত্ব, আম্লিকতা, বিজারণ ক্ষমতা, তাপীয় স্থায়িত্ব এবং বন্ডের স্টেবিলিটি বা ভৌত অবস্থা, এবং কিছু টপিক আছে যেগুলো আরবিটারি বা যেটাকে আমরা আদার্স লিখে রাখলাম। আদার্স ম্যাটারে কিছু টপিক আছে যেটা আলোচনা করব। তো সর্বপ্রথম যদি আম্লিকতা দেখতে চাও তো যে কোনো হাইড্রাইডের আম্লিকতা মানে হচ্ছে হাইড্রাইডটি নিজের কাছ থেকে H+ প্রদান করবে। হাইড্রাইডটি নিজের কাছ থেকে H+ প্রদান করবে। তো এই যে H+ প্রদান করছে, যে সহজে H+টা দান করতে পারবে তার আম্লিকতা বেশি হবে। তো প্রথম থেকে আমরা জানি যে ফ্লুরিনের আকার ছোট, তাই তার মধ্যে যে বন্ড লেন্থটা আছে সেটাও ছোট। ক্লোরিনের আকারটা একটু বড়, তাই তাদের বন্ড লেন্থটাও বড়। ব্রোমিনেরটা আরও বড়, তাদের বন্ড লেন্থটা আরও বড়। আর আয়োডিনটা আরও বড়, তাই এদের বন্ড লেন্থটা আরও বড়। তো বন্ড লেন্থ যত বৃদ্ধি পাচ্ছে তত বন্ডের বিয়োজন শক্তি, বন্ধন বিয়োজন শক্তি তত কমে যায়। তো বন্ধন বিয়োজন শক্তি কমে যাওয়া মানে HI সহজে ভেঙে যায়, সহজে ভেঙে যায়। HI সহজে ভেঙে যায় কারণ এর আকারটা সবচেয়ে বড়। তাই আম্লিকতা যদি দেখা হয় তাহলে সবচেয়ে বেশি হয় HI এর আম্লিকতা, কারণ আকার সবচেয়ে বড়, তার ফলে বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে বড়, আর বন্ধন দৈর্ঘ্য বড় হওয়ার জন্য বন্ধনটা সহজে ভেঙে যায়। তারপরে HBr, আস্তে আস্তে যত আকার ছোট হচ্ছে হ্যালোজেনের তাদের হাইড্রাইডের আম্লিকতা হ্রাস পাচ্ছে। তো একই রকমভাবে বিজারণ ধর্মটা একই রকমই হয়, যত হাইড্রোজেন ত্যাগ করতে পারে বিজারণ ধর্ম তত বেশি হয়। তো একটু আগেই জানলাম হাইড্রোজেন সেই সহজে ত্যাগ করতে পারবে যাদের বন্ডের দৈর্ঘ্যটা বেশি, যাদের বন্ডটা দুর্বল। তো সেই ক্ষেত্রে HI এর বন্ধনটা দুর্বল, কারণ এদের বন্ধন দৈর্ঘ্যটা বেশি। সেই কারণে বিজারণ ধর্ম যদি দেখো তুমি, তাহলে HI এর বিজারণ ধর্ম অবশ্যই HBr এর চেয়ে বেশি, অর্থাৎ সেম দাঁড়াবে। এবার যদি তুমি তাপীয় স্থায়িত্ব আলোচনা করো তাহলে একবারে হয়ে যাচ্ছে জিনিসগুলো।
এবার যদি তুমি তাপীয় স্থায়িত্ব আলোচনা করো, তাপীয় স্থায়িত্ব মানে যে বেশিক্ষণ তাপ সহ্য করতে পারে, অর্থাৎ যে সহজে ভাঙবে না। তাহলে সহজে যদি না ভাঙার ব্যাপার থাকে তাহলে এইচএফ সহজে ভাঙে না, কারণ আকারটা ছোট, বন্ডটার স্ট্রেংথ বেশি, বন্ডের লেন্থ কম মানে স্ট্রেংথটা বেশি, অর্থাৎ বিয়োজন শক্তি বেশি। তো তাপীয় স্থায়িত্ব হিসাবে দেখলে পরে এইচএফ এর সবচেয়ে বেশি, এর উল্টো ক্রমটাই হবে। তারপরে HCl, তারপরে HBr, তারপরে HI। একটা কোশ্চেন হয় যেটা আদার্স থেকে, আমি বলেছিলাম একটু আগে আদার্সের কথা, তো একটা কোশ্চেন হবে, দেখো ও আর একটা বলি, ভৌত ধর্ম যেটা বলেছিলাম, সেই ভৌত ধর্মের মধ্যে স্ফুটনাঙ্ক আলোচনা করব। ঠিক আছে, স্ফুটনাঙ্ক গলনাঙ্ক আলোচনা করব। তো স্ফুটনাঙ্ক গলনাঙ্ক হাইড্রাইডের আকার বৃদ্ধির সাথে সাথে ওদের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বৃদ্ধি পায়। কিন্তু তাহলে HF, HCl, HBr আর HI উপর থেকে নিচে নামলে পরে আকার বৃদ্ধি হচ্ছে, তাহলে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। তাহলে HI স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লোরিন হওয়ার কথা। কিন্তু এই যে HFটা আছে, এর মধ্যে একটা স্পেশাল কেস দেখতে পাই, সেটা হলো এই ফ্লোরিনটা তড়িৎ ঋণাত্মক হওয়ার জন্য এরা HF একে অপরের সাথে অণুগুলো হাইড্রোজেন বন্ড ফর্ম করে নেয় এইভাবে। আর এদের মধ্যে যে বন্ডটা হাইড্রোজেন বন্ডটা ফর্ম হয়, এই হাইড্রোজেন বন্ড ফর্ম হওয়ার জন্য এই হাইড্রোজেন বন্ডটা যে ফর্ম হয়, এই হাইড্রোজেন বন্ডটা ফর্ম হওয়ার জন্য কী হচ্ছে এখানে, এদের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বৃদ্ধি পেয়ে যায়। সেই কারণে এর যে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক সেটা সবচেয়ে শেষে হওয়ার কথা, কিন্তু সবচেয়ে শেষে হয় না। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে HI সবচেয়ে বেশি, তারপরে ব্রোমিন, তারপরে HF, তারপরে ক্লোরিন, অর্থাৎ ক্লোরিনের চেয়ে বেশি হয়ে যায়, কারণ ক্লোরিনের দুর্বল হাইড্রোজেন বন্ড ফর্ম করে। কোনো সমস্যা আছে এখানে? আচ্ছা, এইবার আমরা আর একটা আদার্স কোশ্চেন আসছি, সেটা হলো KHF2 এর অস্তিত্ব আছে, কিন্তু KHCl2, KHBr2 ও KHI2 এর অস্তিত্ব নেই। কেন? এরকম ধরনের একটা প্রশ্ন দেয়। তার উত্তরটা খুব সহজ। যখন তুমি KF, K প্লাস F মাইনাস HF এর মধ্যে দিবে, F তড়িৎ ঋণাত্মক মৌল হওয়ার জন্য এই HF এর সাথে ফ্লোরিনের হাইড্রোজেন বন্ড ফর্ম হয়। সেই কারণে এরা একসাথে KHF2, তাহলে এরা কী হলো, একসাথে হয়ে গেল HF2, এই মাইনাস আছে তাই মাইনাস, আর এখানে K প্লাস থাকার জন্য আমরা একসাথে বলছি KHF2 লবণ। কিন্তু বাকিদের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা কম হওয়ার জন্য ওরা এই ধরনের হাইড্রোজেন বন্ধন করতে সক্ষম নয়। সেই কারণে
এই লবণগুলো KHBr2 KCl2 KHI2 লবণগুলো কোনো অস্তিত্ব পাওয়া যায় না, কোনো সমস্যা নেই। ওকে, বুঝে গেল ব্যাপারটা? ভেরি নাইস।